এটা একটা এমসিকিউ যে হ্যাঁ ফ্যাক্ট ঘটনা ঘটনা এফিডেভিটের মাধ্যমে প্রমাণ করতে হবে, হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। আরজির যে ঘটনা এটা হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। 26-এ আপনাদের কাছে আছে কি সাবসেকশন আছে? তাহলে আগের যে কথাটা ওইটা হলো সাবসেকশন 1, আগের সেকশন যেটা, নতুন সেকশন হচ্ছে নতুন সাবসেকশন 2, ইন এভরি প্লেইন ফ্যাক্ট শ্যাল বি প্রুভড বাই এভিডেভিট। এই কথাটা নতুন যুক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এখানে আছি। হ্যাঁ পেয়েছেন, আছে না? তার বুঝলেন না কেন? হুম 26-এর এই অর্ডারটা কোথায় আছে? ইনস্টিটিউশন অফ কত অর্ডার? অর্ডার 4। ঠিক আছে, এরপরে আসেন সামন্স টু ডিফেন্ডেন্ট। তাহলে 27 কি আছে? ফায়ার এ স্যুট হ্যাজ বিন ডিউলি ইনস্টিটিউটেড, যদি মামলাটা সঠিকভাবে দায়ের করা হয়, এ সামন্স মে বি ইস্যুড টু দ্য ডিফেন্ডেন্ট টু অ্যাপিয়ার এন্ড অ্যানসার দ্য ক্লেম। তাহলে এই সমন, বিবাদী প্রতির যে সমন, এটা কত আদেশে আছে? 5। বুঝতে পারতেছেন আজকে সিস্টেমটা কি? আজকে সেকশনের সাথে আমরা অর্ডারটা মিলিয়ে আমরা পড়বো আর কি, কারণ আমরা শুধু সেকশন অর্ডার পড়েছি। তাহলে সেকশনের তাহলে কাজ কি? সেকশনের কাজ কি যে এই সেকশন আমাকে অর্ডারের কাছে রেফার করবে। সেকশন 27 ইকুয়াল অর্ডার 5। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, সার্ভিস অফ ফরেন সামন্স এটা অর্ডার 5ই আছে। ক্লিয়ার? সেকশন 30 বের করেন, অল টু অর্ডার ডিসকভারি এন্ড দ্য লাইক। এটা একটু আপনাদের চিন্তা করে বলতে হবে যে এই সেকশনটার সাথে কোন কোন অর্ডারের সেকশন 30 শুধু 11 নেই। তো দেখি আমরা কি কি conditions and limitations as they prescribed by the court. The court may at any time either of its own motion or on the application of a party বিজড়িত করতে পারে অথবা পক্ষের আবেদনের প্রেক্ষিতেও কি করতে পারে? As may be necessary and reasonable in all matters relating to the delivery and answering of interrogatories. Interrogatories কোথায় আছে? Interrogatories কে বলবে? কোন আদেশে আছে ইন্টারোগেটরিজ বলেন? 11-তে। দেখেন 11 বের করেন, 11 শিরোনাম কি আছে দেখেন। ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন। তাহলে এখন দেখেন এই আবিষ্কারের মধ্যেই ইন্টারোগেটরিজ আছে কিনা। প্রথম এটাই কি রুল অনেক কি আছে? ইন্টারোগেটরিজ পেয়েছি। তাহলে দেখেন এইখানকার 30-এর এ ক্লোজ এ, এইখানকার ইন্টারোগেটরিজ ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন, এটা হলো আমাদের আদেশ 11 সাবজেক্ট ম্যাটার। ডিসকভারি ইন্সপেকশন কোথায় করতেছি? 30। এই যে দেখেন 30-এ কি আছে? এই যে ইন্টারোগেটরিজ আর ডিসকভারি আর ইন্সপেকশন। বুঝছেন? একটু কত, এতটুকু কত? অর্ডার 11। 30-এর অর্ডার 11 ওই পার্টটুকু। এরপরে দেখেন 30 তো শেষ হয়নি এখনো। দ্য এডমিশন অফ ডকুমেন্টস অ্যান্ড ফ্যাক্টস, আদেশ 12 বের করেন। দেখেন এডমিশন, পেয়েছেন? দেখেন এডমিশনের মধ্যে একটা যে নোটিশ টু অ্যাডমিট ফ্যাক্ট আর একটা হচ্ছে নোটিশ টু অ্যাডমিট ডকুমেন্ট, পাওয়া যায়? মিলে দেখেন
হ্যাঁ, আর নোটিস টু এডমিট একটা হচ্ছে ফ্যাক্ট আর একটা কি ডকুমেন্ট। এডমিশনের মধ্যে দুটো জিনিস পাওয়া যায় কিনা, ঠিক আছে? তাহলে ওই 30-এ যেখানে আছে এডমিশন, এডমিশন অফ ফ্যাক্টস এন্ড ডকুমেন্টস, তাহলে এই পার্টটুকু অর্ডার কত? 12। কথা বোঝা যায় যে আমার সেকশন এবং অর্ডার, এই কথাই আবার পুরো বিস্তারিত বলতে কোথায়? অর্ডারে। আচ্ছা, এরপরে আসেন প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্ট, কোথায় আছে বলেন? প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্ট কোন আদেশে আছে? হ্যাঁ, এটা পড়াইছি না? 13। দেখেন, মিলিয়ে দেখেন 13-তে আছে কিনা। পাওয়া গেছে? তাহলে এর মধ্যে কয়টা পাইলাম বলেন? 11, 12, 13। ক্লিয়ার? বোঝা যাবে? 30 তো শেষ হয় নাই এখনো। 30-এর এতে, 30-এর এতে কটা পাইছি? তিনটা। বিতে আসেন, ইস্যু সামন্স টু পারসন হুজ অ্যাটেন্ডেন্স ইজ রিকোয়ার্ড either to give evidence or to produce documents। তাহলে সাক্ষীর প্রতি সমন, এটা কততে আছে? 16। 16। দেখেন, কোর্ট সাক্ষীকে ডকুমেন্ট প্রডিউস করার জন্য সমন দিতে পারে অথবা এভিডেন্স দেওয়ার জন্য, টু গিভ এভিডেন্স অর টু প্রডিউস ডকুমেন্ট। 16টা মিলিয়ে দেখেন। ষোলোর মধ্যে কি আছে? তাহলে এটা কত? 30-এর ক্লোজ বি। বি ক্লিয়ার? 30-এর সি কি আছে? টু প্রুভ এনি ডকুমেন্ট বাই এফিডেভিট। এইটা 19 আদেশ পড়েন, 19। এফিডেভিট। ক্লিয়ার? 11, 12, 13, 16 আর 19, এই 5টা অর্ডার এক সেকশন মিলিয়ে দিলাম। আছে না নাই? এফিডেভিট, এফিডেভিটের মধ্যে যে ঘটনা প্রমাণ করবেন সেই বিধানাবলী বলছে আমাদের আদেশ 19-এ। ওকে, এরপরে 31 দ্বারা সামন টু উইটনেস, সাক্ষীকে সমন দেবো কোন পদ্ধতিতে? এটা দেখেন, এটা 16 আদেশ 16-তে বলা আছে যে সাক্ষীর প্রতি সমন হবে আপনার বিবাদীকে হাজির করার জন্য যে পদ্ধতিতে সমন জারি হয়, ঠিক একই পদ্ধতিতে সাক্ষী প্রতি সমন হবে। দেখেন 16-8, 16 অর্ডার 16 রুল 8, এটা একটু পড়ে দেখেন। বুঝছেন? অর্ডার 5-এর যে পদ্ধতি, সেই পদ্ধতিতে সমন জারি করতে হবে। আর এই সেকশন বলছে যে 27, 28 এবং 29 ধারার পদ্ধতি অনুযায়ী সমন জারি করতে হবে। এরপর আসেন 32, পেনাল্টি ফর ডিফল্ট। Penalty for default. The court may compel the attendance of any person to whom a summons has been issued under section 30। 30 ধারা অনুযায়ী সমন ইস্যু করা হয়েছে ওই ব্যক্তিকে হাজির করার জন্য
and for that purpose may issue a warrant for his arrest. এই সাক্ষীর প্রতি যে হাজির করতে গিয়ে অ্যারেস্ট করার ওয়ারেন্ট পাঠানো যাবে, এটা অর্ডার 16 পড়ছি না পড়ি নাই? আচ্ছা, না আসলে কি করতে পারি? তার প্রপার্টি সেল এন্ড অ্যাটাচ হবে, পড়ছি? কত মানে কোথায় আছে বলেন তো? 16 আদেশের কত বিধিতে আছে? 16 আদেশের কত বিধি বুঝছেন কথাটা? 32 ধারে কি বলছে? সাক্ষীকে হাজির করতে গিয়ে তার প্রতি কি ইস্যু করা যাবে? ওয়ারেন্ট ইস্যু করা যাবে। তার প্রপার্টি কি করা যাবে? প্রয়োগ করা যাবে, বিক্রি করা যাবে। এটা বলা আছে 16-10। 16-10-এর 2 এবং 3 উপবিধির পরে। এবং ব্যর্থতায় তাকে জেল হাজতে প্রেরণ করা যেতে পারে। জান জান। আচ্ছা, 33 জাজমেন্ট এন্ড ডিক্রি অর্ডার কত? 20। মিলে আজকে সেকশন পড়তেছি আমরা, সেকশন গুলো। আমাদের মূল অর্ডার গুলো তো পড়া হয়ে গেছে, মূল থিম পড়া হয়ে গেছে। এখন আমরা সেকশন মিলিয়ে পড়তেছি যে যেগুলো পড়লাম এগুলোর সেকশনে কোথায় কোথায় আছে। এখন যেটা পড়বো এটা আমাদের অর্ডারে নেই। ইন্টারেস্ট, ইন্টারেস্ট 34 ধারা। এখানে বলছে টাকা আদায়ের মামলায়, কিসের মামলায়? টাকার মামলায়। সংক্ষেপে বলতে পারি মানি সুটে। মানি সুটে আদালত চাইলে মামলা দায়ের থেকে ডিক্রি হওয়ার তারিখ পর্যন্ত মূল অ্যামাউন্টের উপরে আদালত একটা যে কোনো পরিমাণে ইন্টারেস্ট দিতে পারে। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? মামলা দায়ের থেকে ডিক্রি হওয়া পর্যন্ত যেই টাকার কোন মামলায়? মানি সুটে। তাহলে এই ইন্টারেস্টের হারটা কি হবে? ইন্টারেস্ট হার আদালত নির্ধারণ করে দিবে যে কোনো পদ্ধতি করে। কোন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত? মামলা দায়ের থেকে ডিক্রি পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এই গেল একটা। আদালত চাইলে কজ অফ অ্যাকশন থেকে দায়ের পর্যন্ত আবার আলাদা করে একটা ইন্টারেস্টের হার নির্ধারণ করে দিতে পারে। আর একটা ছিল হলো ডিক্রি থেকে ডিক্রির টাকাটা রিকভার পর্যন্ত। তাহলে কয়টা স্ল্যাব পেলাম? 3টে স্ল্যাব। একটা হচ্ছে কজ অফ অ্যাকশন থেকে দায়ের পর্যন্ত একটা স্ল্যাব, আর একটা হলো দায়ের থেকে ডিক্রি পর্যন্ত, আর হচ্ছে কি ডিক্রি থেকে আদায় পর্যন্ত, রিকভার পর্যন্ত। ক্লিয়ার? নিজের একটু পড়েন। কত দ্বারা? 34।
হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, এটা হলো আর আরেকটু উন্নত ভার্সন। যদি আদালত উল্লেখ না করে তাহলে ধরে নেবে আদালত রিভিউজ করছে, দিবে না। মানে রায় দিলে দিল, না দিলে ভাববে যে আদালত রিভিউজ করছে, এটা ইন্টারেস্ট পাওয়া যাবে না। গেল 34। আচ্ছা, এরপরে আসেন কস্ট। পঁয়ত্রিশ। আদালত চাইলে একটা মামলা নিষ্পত্তির পরে কোনো পক্ষকে খরচ, কস্ট মানে কি, মামলা পরিচালনা করতে তার যে খরচ গেছে সেই খরচ প্রদানের জন্য নির্দেশ দিতে পারবে। ক্লিয়ার? এই 35-এর বেশিরভাগ যেটা আসে আমাদের সাবসেকশন 3 দিয়ে প্রশ্নটা বেশিরভাগ আছে। ইন্টারেস্টের যে হার, যে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে পারে, দ্য কোর্ট মে গিভ ইন্টারেস্ট অন কস্ট at any rate not exceeding 6% per annum, and such interest shall be added to the cost and shall be recoverable as such. এই কস্টের উপর আবার কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে পারে? সর্বোচ্চ 6%। ক্লিয়ার? আচ্ছা, 35-এর এ, এখানেও কস্ট। এটা কোন রিলেটেড কস্ট? মিথ্যা, বিভ্রান্তিকর, জানে যে তার মামলা দায়ের করার কোনো কারণ নাই, অধিকার নাই, তারপরেও যদি কেউ ফলস ক্লেম দিয়ে মামলা করে অথবা ফলস ক্লেমের মাধ্যমে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে এইখানে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যেতে পারে তাকে? 50,000 টাকা। আগে ছিল এখানে কত? 20,000। এটা তাদের বইয়ে নাই, তারা কারেক্ট করে নেন। হ্যাঁ, আগে এটা বুঝেন। ফলস ভেক্সাসাস মামলা দায়ের করলে কত টাকা তার কাছ থেকে খরচ আদায় করা হবে? সর্বোচ্চ আদালত 50,000 টাকা কষ্ট করতে পারে, আগে 20,000 ছিল। এই পর্যন্ত বুঝছি। এখন ধরেন আপনাকে একটা মামলায়, আপনি একটা মিথ্যা মামলা করছেন অথবা মিথ্যা দাবি করছেন, আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো। এটার দ্বারা আপনার ক্রিমিনাল লায়াবিলিটি থেকে আপনি রেহাই পাবেন না। সোজা কথা বোঝা গেছে? যে ফৌজদারি দায় থেকে রেহাই পাওয়া যাবে না। আছে না যে ডাবল জিপার্ডি, যে আমার কাছে তো জরিমানা একবার আদায় করছেন, তাহলে আবার কেন? এটা হলো সিভিল কস্ট কম্পেনসেশন, কিন্তু আপনার ফৌজদারি দায়ে থেকেই যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে 35-এর বি। এখানে দুটো পার্ট, আমাদের একটা মামলায় দুটো পার্ট আছে। একটা হচ্ছে পারেন্টরি হিয়ারিং এর পূর্বে, আর হচ্ছে কি পড়াইছিলাম না, যে শুনানি শুরু হওয়ার আগে, আর হচ্ছে কি শুনানি শুরু হওয়ার পরে। দুটো স্টেজে ভাগ করছিলাম না আমরা অ্যাডজর্নমেন্ট পরে গিয়ে। আচ্ছা, এখন দেখেন 35-এর বি, খুব বুঝে নেবেন ভালো করে। ইফ at any stage of a suit or proceeding an application or written objection is not filed within the time fixed by the court, এটুকুর মানে কি? যদি কোনো লিখিত জবাব বা কোনো আপত্তি আদালত নির্ধারিত সময়ে দাখিল করা না হয়, such application or written objection as the case may be shall not be admitted for hearing without payment by the party of such cost to the other party not exceeding 2,000 টাকা। 2,000 টাকা জমা না দিলে শুনানির জন্য নেওয়া হবে না। 35-এর বি শর্ত কি? কোনগুলো? যেটা আইন নির্ধারিত সময়ের মধ্যে আপনি দাখিল করেন নাই। যে কোনো স্তরে ধরেন প্রত্যেকটার একটা একটা মানে আলাদা আলাদা টাইম থাকে না? যেমন আমাদের ইন্টারোগেটরি চাওয়ার টাইম কয়দিন? বলেন, কে বলবে? ইস্যু গঠনের কয়দিনের মধ্যে ইন্টারোগেটরি চাইতে হবে? হ্যাঁ, ইস্যু গঠন 7 দিনের মধ্যে, না 10 দিনের মধ্যে, না 15 দিনের মধ্যে? বের করে দেখেন আমাকে। আমি তো বলি নাই কারণটা সঠিক কারণটা বেঠিক, কিন্তু বের করেন তো কোথায় আছে।
হ্যাঁ, ইন্টারোগেটিভ অর্ডার 15-তে চায় নোয়াখালী। ইন্টারোগেটিভ অর্ডার 14-তে চায়। হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি কি বলছি, ইন্টারোগেটরি চাইতে হয় কোথায়? আচ্ছা, ইন্টারোগেটিভ চাই কোন আদেশে সেটা বললেন। 11-তে। কয়দিনের মধ্যে চাইতে হবে? একে আছে, পড়েন। ইস্যু ঘটনার কয়দিনের মধ্যে ইন্টারোগেটরি চাইতে হবে? হুম, ইস্যু ঘটনার কয়দিনের মধ্যে? কথা বলে না। তা কথা বলছেন না কেন? 10 দিনের মধ্যে নাকি? এইটা এখন বুঝে নেন। তার মানে কি, এই 10 দিন পরে আপনি ইন্টারোগেটরি দরখাস্ত দিলেন, আদালত নিবে? বোঝা গেছে না যায়নি? কয়টা, কয় হাজার টাকা জমা দিতে হবে? 2,000 টাকা। মানে আবারও বলছি, আদালত নির্ধারিত সময়ে যদি কোনো দরখাস্ত বা লিখিত আপত্তি দাখিল না করেন, তাহলে আদালত এটা গ্রহণ করবে না অপর পক্ষকে 2,000 টাকা জমা না দেওয়া পর্যন্ত। ক্লিয়ার? এই কথা বলিনি। সাবসেকশন 2টা পড়েন, নিজেরা পড়ে আমি আমি জিজ্ঞেস করবো, উত্তর দিতে হবে। এখানে স্টেজটা ভাগ করে দিছে। কোন স্টেজ? লিখিত জবাব পর, লিখিত জবাব দাখিলের পরে রিটেন স্টেটমেন্ট। কোন পক্ষ যদি কোনো দরখাস্ত দেয়, আদালত মনে করে যে দরখাস্তটা আগে দিতে পারতো, তাহলে এখন কেন দিছে? এখন দিছে কেন? মামলার বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য। তাহলে এই ক্ষেত্রে আদালত দরখাস্তটা এডমিট করবে, এডমিট করবে, কিন্তু নিষ্পত্তি করবে না। আর আগেরটা ছিল কি? সাবজেকশন অনেক ছিল বলেন তো, টাকা ছাড়া এডমিটই করবে না। পার্থক্য বুঝতেছেন না? আর এটা ছিল কি, এডমিট করবে, বাট দরখাস্তটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিবে না যতক্ষণ পর্যন্ত না অপরপক্ষকে 3,000 টাকা দেয়। সর্বোচ্চ 3,000 টাকা। বুঝতে পারছেন না পারেন না? এই টাকা দেওয়া মানে এই না দরখাস্ত মঞ্জুর হয়ে গেল। এই টাকা দেওয়া মানে কি, যেটা বলছে যে দরখাস্তটা নিবে, বাট শুদ্ধ মানে ডিসপোজ করবে না, এটা দরখাস্তের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিবে না। এই সিদ্ধান্ত দেওয়া মানে এই না যে আপনাকে যে 3,000 টাকা নিচ্ছে আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে, বিষয়টা এরকম না। কথাটা বুঝেন নাই নাকি বুঝছেন? টাকা বুঝেন না, এখন বুঝেন না। বলেন কি? হুম, টাকা দিল, তারপরে শুনানি করে আপনার পক্ষে রায় দেবে না? এবার বুঝছেন? মানে তার শুনানি করবে না টাকা না দিলে। শুনানি করার পরে তারপরে মঞ্জুর হইতে পারে, না হইতে পারে। এবার বুঝছেন? মানে অনেকের মধ্যে, স্যার তা 3,000 টাকা কর দিছি, হ্যাঁ তাহলে আমার দরখাস্ত মঞ্জুর হবে না কেন? 3,000 টাকা কর দিছো যাতে শোনে, রুগীটাকে দেখে, এই জন্য। তারপর দেখার পরে তুমি বলবে যে বাঁচবা না মরবা। হ্যাঁ, ক্লিয়ার? আর আগেরটা ছিল কি, 2,000 টাকা না দিলে নিবেই না।
ঢুকতেই দেবে না। বুঝতে পারছি। আচ্ছা, তার কত পর্যন্ত হয়ে গেল? 35-এর বি। এর পরে যেটা আছে এক্সিকিউশন, এক্সিকিউশনটা একটু পরে পড়বো, অন্যগুলো একটু আমরা ইয়ে করে আসি, যদি কতটুকু কাভার দিতে পারি দেখি। হুম। ওই সময় আপনি বাইরে ছিলেন, এজন্য আপনার দায় আমরা। হুম। এখন 75-এ চলে আসেন। এটা তো মনে হয় মিলিয়ে দিয়েছিলাম, এটা মিলিয়ে দিয়েছি। 75, আপনারা বলেন কত? অর্ডার কত? 26। এরপরে 79, অর্ডার কত? 79-এ কি আছে? সুট বাই অর এগেইনস্ট গভর্নমেন্ট, বলেন অর্ডার কত? কথা কয় না। অর্ডার 27, পান নাই? অর্ডার 27-এ পড়িয়েছি তো, রুল 1, 2, 3, 4 এগুলো পড়িয়েছি তো। সরকারের পক্ষে কে নোটিশ গ্রহণ করবে? বই বই এই ক্লাস তো নিয়মিত করেননি, এই জন্য আমি মিলাইতে পারতেছি না। যারা যারা করছেন তারা মিলিয়ে নেন। 79, এইটার সাথে আমাদের কোন অর্ডার? 27। একাশি ধারা পড়িয়েছি, 81 দেখেন তো, পড়ানোর কথা। এক্সাম্পশন ফ্রম অ্যারেস্ট অ্যান্ড পার্সোনাল অ্যাপিয়ারেন্স। আচ্ছা ঠিক আছে, এক্সাম্পশন ফ্রম অ্যারেস্ট অ্যান্ড পার্সোনাল অ্যাপিয়ারেন্স, হাজিরা থেকে অব্যাহতি। কোনটা? ওইটাই 27ই। দেখেন, ইন এ suit instituted against public officer in respect of any act purporting to be done by him in his official capacity, কোন সরকারি কর্মকর্তাকে যদি তার অফিসিয়াল ক্যাপাসিটির কারণে তার বিরুদ্ধে মামলা করেন, খেয়াল করেন, কেন মামলা করবেন? অফিসিয়াল ক্যাপাসিটিতে। এগুলো কার বিরুদ্ধে করতে পারি আমরা? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, একজন একটা জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর যে, তার বিরুদ্ধে মামলা হয়, মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে মামলা হয়, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, এদের বিরুদ্ধে তাদের পদাধিকার বলে তাদের বিরুদ্ধে কি হয়? মামলা হয়। এই মামলা ক্ষেত্রে দ্য ডিফেন্ডার শ্যাল নট বি লায়াবল টু অ্যারেস্ট নর হিজ প্রপার্টি টু অ্যাটাচমেন্ট আদারওয়াইজ দ্যান ইন এক্সিকিউশন অফ এ ডিক্রি। ডিক্রির এক্সিকিউশন ব্যতীত তাদের বিরুদ্ধে অ্যারেস্ট এবং তার প্রপার্টি কি করা যাবে না? অ্যাটাচ করা যাবে না। কখন করা যাবে? ডিক্রি এক্সিকিউশনের ক্ষেত্রে। কারণ কি, কাজ করছে অফিসিয়াল ক্যাপাসিটিতে, যদি ডিক্রি এক্সিকিউট না করে সে দায়টা তার নিজের ব্যক্তিগত দায়। কোর্ট নির্দেশ দিয়েছে পালন করতে হবে তাকে, তো যদি সে পালন না করে সে দায় কার? তার ব্যক্তিগত দায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 81 ক্লোজ বি পড়েন। where the court is satisfied that the defendant cannot absent himself from his duty without detriment to the public service, it shall exempt him from appearing in person. যদি মনে করে যে বিবাদী আদালতে আসলে তার জনগণের যে সেবা, সেবা মানে বঞ্চিত হবে জনগণ, তাহলে আদালত থেকে, আদালতে আসা থেকে তাকে অব্যাহতি দিতে পারে। কারা? তার এজেন্ট থাকতে পারে না, তার প্রিলিডার থাকতে পারে না। সরকারের পক্ষে প্রিলিডার কি? গভর্নমেন্ট প্রিলিডার আছে না?
এখানে কিন্তু তার পার্সোনাল অ্যাপিয়ারেন্স থেকে তাকে অব্যাহতি দিতে পারে, এই তো। এটা তো মানে গুরুতর কোনো কিছু না। হ্যাঁ, হ্যাঁ। এবারে 82 ধারা পড়েন, এগুলোতে এমসিকিউ আসে। এক্সিকিউশন অফ ডিক্রি, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ডিক্রি কিভাবে জারি হবে? বিরাশি বোঝা হয়েছে? এটা 82-তে কি বুঝলেন? মানে সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালত যখন একটা ডিক্রি দিবে, তাকে সময় দিয়ে দিবে যে আপনি এই ডিক্রিটা কমপ্লাই করবেন এতদিনের মধ্যে। না, 3 মাস বলে নেই। 3 মাস বলছে? বলে নাই। বলছে যে সময়টা বেঁধে দিবে, সেই সময়ের মধ্যে যদি না করে তাহলে সরকারের কাছে কি করবে? রিপোর্ট করবে। রিপোর্ট করার 3 মাসের মধ্যে যদি না করে, তখন তার বিরুদ্ধে আপনার অ্যাকশনে যাবে। বোঝা গেছে? ওকে। হ্যাঁ, বুঝে নাই। হুম, কোনটা? না, 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 20 তো ডিগ্রি আর মানে ডিগ্রি, একটা জাজমেন্টের ডিগ্রি আর ডিগ্রি এক্সিকিউশন হলো 21। এটার সাথে একুশের মিল নাই, এটা আলাদা। এগুলো স্পেসিফিক প্রভিশন। যেটা মিল থাকবে ওটা আমি বলে দিব যে এটা এই অর্ডারের সাথে মিল আছে। কোনটা? এটা এমসিকিউ। যেমন আপনার আসতে পারে যে সরকারি কর্মকর্তা বা সরকারের বিরুদ্ধে ডিক্রি জারি প্রক্রিয়া কি? একটা উত্তর থাকবে যে সরকার সময় বেঁধে দিবে, সময় বেঁধে না দিয়ে এক্সিকিউশনে যেতে পারবে না। আবার কি কত মাসের মধ্যে এটা ইয়া করবে? 3 মাস। এইগুলা প্রত্যেকটা আপনি পুরো মানে সেকশন পড়তে হবে। সেকশন না পড়লে কোন অ্যাঙ্গেলে যে এমসিকিউ দিবে এটা তো বলা যাবে না। এটা দিয়ে আপনাকে মানে সত্য মিথ্যা আকারও দিতে পারে যে 83 ধারার ক্ষেত্রে নিয়মের কোন উক্তিটি সত্য নয়। 3টে উক্তি দেবে সঠিক আর একটা দেবে সঠিক না। আচ্ছা, কত পর্যন্ত গেল? 82। 82। পড়িয়েছি, ইন্টারপ্রিটেড সুট। আরবিট্রেশন, মেডিয়েশন পড়িয়েছি, গত ক্লাসে পড়াইছি না? মেডিয়েশন আরবিট্রেশন পড়াইছি। ইন্টারপ্রিটেড না, ইন্টারপ্রিটেড তো পড়াইছি। 89 বি পড়াইছি না? পড়ানো হয়েছে। আরবিট্রেশন 90 সি, মেডিয়েশন ইন আপিল। এটা অর্গানাইজেশন। এখানকার যে বিধানটা, মামলায় জবাব দাখিল করার পরে যখন সকল কন্টেস্টিং পার্টি আদালতে উপস্থিত থাকে, কখন, কোন পর্যায়ে বলেন তো? জবাব দাখিলের পরে, যখন সকল কন্টেস্টিং পার্টি আদালতে উপস্থিত থাকে, আদালত এই মামলাটা বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি করার জন্য এটা
বিভিন্ন ওয়ে আছে, যে কোনো একটা ওয়ে অবলম্বন করতে পারে। সে বিভিন্ন ওয়ে কি? পক্ষদের আরবিট্রেশন ভিন্ন। পক্ষদের বলতে পারে যে তোমরা নিজেরা এটা কি করে আসো, মধ্যস্থতা করে আসো। নিজেরা যখন মধ্যস্থতা করবে তখন ওদের দুই পক্ষের উকিল মিলে থার্ড একজন অ্যাডভোকেটকে এখানে অ্যাপয়েন্ট করতে পারে। অথবা প্রত্যেকটা আদালতে একটা প্যানেল, লিস্ট অফ মেডিয়েটর, যারা এই মধ্যস্থতার মাধ্যমে আপোষ নিষ্পত্তি করে দেয়, তাদের একটা লিস্ট থাকবে। আদালত চাইলে সেরকম কারো কাছে মামলাটা পাঠাতে পারে। অথবা আদালত চাইলে জেলা লিগ্যাল এড অফিসার আছে একজন, নাম শুনছেন কে কে? সবাই শুনছেন? জেলা লিগ্যাল এড অফিসার একজন বিচারক। মানে এখন আধুনিক সিস্টেম, মানে ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, এর আগে তোমরা একদিন বলছি যে কম্পালসারি মেডিয়েশন করছে, যে মেডিয়েশন ব্যর্থ হইলে মামলা করতে পারবে। বাট মামলা করার আগে কি করে লাগবে? মেডিয়েশনে যেতে হবে। জেলা লিগ্যাল এড অফিসারের কাছে পাঠানো যেতে পারে। আবার চাইলে আদালত নিজেও কি করতে পারে? মেডিয়েশন করতে পারে, মধ্যস্থতা করতে পারে। বোঝা গেছে? এই প্রক্রিয়াটাই আমাদের 89 ধারায় বলছি, যে কতদিনের মধ্যে মেডিয়েশন করতে হবে। মেডিয়েশন সফল হইলে বা বিফল হইলে ওই নথিটা কতদিনের মধ্যে যেই কোর্ট দিয়েছে সেই কোর্টে ফেরত দিতে হবে। এরপরে আবার এই যে লিস্ট অফ মেডিয়েটর যে করবে, এটা মানে কিভাবে করবে? এখানে বলা আছে আইনজীবী সমিতি সভাপতির সাথে পরামর্শ করে এই লিস্ট অফ মেডিয়েটর তৈরি করবে। আবার মেডিয়েশনের মাধ্যমে যদি একটা মামলা নিষ্পত্তি হয়, তাহলে আপনি কোর্ট ফি ফেরত পাবেন। মানে অফার দেওয়া হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা, যাতে মানুষ এই মধ্যস্থতার মাধ্যমে আপোষ নিষ্পত্তি করে। ক্লিয়ার? এই বিধানাবলী হচ্ছে আপনার এই 89 এতে দেওয়া। এটা পার্ট ধাপে ধাপে, জিনিস কঠিন না। এটা এটা পড়লেই বুঝতে পারবেন, এটা কঠিন কিছু না। এরপরে আপিলের স্টেজেও কি সম্ভব? মেডিয়েশন সম্ভব। এটা কততে বলা আছে? 89 সিতে। ক্লিয়ার? ওকে, এখানে প্রত্যেকটাই পড়তে হবে। এরপরে 91 ধারা একটু পড়বেন, যে পাবলিক নুইসেন্সের ক্ষেত্রে, গণ উৎপাদের ক্ষেত্রে কে মামলা করতে পারে। এটা এটা পড়ানো হয়েছিল। হুম, আচ্ছা, হ্যাঁ, গণ উৎপাদের মামলা, এটা একটু পড়েন নিজেরা, দেখবেন যে এখানে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে মামলা করতে পারবে অ্যাটর্নি জেনারেল, অথবা অ্যাটর্নি জেনারেল অনুমতি নিয়ে আপনার দুই বা ততোধিক ব্যক্তি এই মামলাটা করতে পারবে। নুইসেন্স, 93 ধারা বলছে এই যে অ্যাটর্নি জেনারেলের যে ক্ষমতা 91 এবং 92 ধারায়, এই ক্ষমতাটা সরকার চাইলে অ্যাটর্নি জেনারেলের পক্ষে কে এক্সারসাইজ করতে পারে? একটা হলো আপনার কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর, অথবা অন্য কোনো ব্যক্তি সরকার কর্তৃক, সরকার যাকে এখানে অ্যাপয়েন্ট করে, নিয়োগ দেয়, এরকমের ব্যক্তি আপনার হচ্ছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা, সব ক্ষমতা না, 91 এবং 92 ধারায় যে ক্ষমতা, এই ক্ষমতাটা এক্সারসাইজ করতে পারবে। এগুলো এমসিকিউর ব্যাপার, যে অ্যাটর্নি জেনারেল ক্ষমতা 93 ধারা অনুযায়ী কে প্রয়োগ করতে পারে। তবে গভর্নমেন্ট চাইলে এটা কালেক্টর, কালেক্টর কে বুঝেন? নাম দিয়েছে এখন ডিসি, হয় কি ডিসি, হয় কি ডেপুটি কমিশনার, বাংলা আবার জেলা প্রশাসক মিলে ডেপুটি কালেক্টর। আর বাংলায় কি দিছে?
হ্যাঁ, আচ্ছা, 94 ধারা সাপ্লিমেন্টাল প্রসিডিং, এটা মিলানোর বিষয় আছে। সাপ্লিমেন্টাল প্রসিডিং দেখেন, ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য এন্ডস অফ জাস্টিস ফ্রম বিং ডিফিটেড, ন্যায় বিচার যাতে বিঘ্নিত বা পরাহত না হয়, the court may, if it is so prescribed, issue a warrant to arrest the defendant and bring him before the court to show cause why he should not give security for his appearance, and if he fails to comply with any order for security, commit him to civil prison. এটা কোন কোন জায়গায় আছে, কি বলতে পারবে? একেবারে এইভাবে দেখেন, টু ইস্যু এ ওয়ারেন্ট ওয়াই দ্য ডিফেন্ডেন্ট শুড নট ফার্নিশ সিকিউরিটি, তাকে ওয়ারেন্ট ইস্যু করে ধরে এনে বলবে কি তোমার কাছ থেকে কেন সিকিউরিটি রাখা হবে না। এটা কোন আদেশ ছিল? 38, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, ভুলে গেছেন? 38 পড়েছি না? সেখানে ছিল কি ওয়ারেন্ট ইস্যু করবে, কেন ধরে এনে তাকে তোমার কাছ থেকে কেন সিকিউরিটি নেওয়া হবে না। এটা হলো অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। অর্ডার 38। এরপরে দেখেন, direct the defendant to furnish security to produce any property belonging to him and to place the same at the disposal of the court or order the attachment of the property. এটা কি? এটা হলো attachment before judgment, এটাও 38। 6 থেকে 13 মিলতেছে? আমি বলে দেবো, যেটা যেটা আপনার ইসের সাথে মিলে তা আমি বলে দেবো। 94 এ আর বি দুইটাই কি 38 নাকি? হ্যাঁ, 339, এই যে সুন্দর করে মিলেছেন। এরপরে ডি রিসিভার, ক্লিয়ার। ই এর কোনো ইয়ে নাই, এটাই মানে অন্য কোনো ইন্টারলোকেটের অর্ডার দিতে পারে, এটা আপনার ইসের এখতিয়ার। 94 এ ডিরেকশন ইন এক্সিকিউশন অফ অর্ডার, এখানে নতুন, এটা এবছরে আপনার 2025 সালে এটা সংশোধন আসছে যে আপনার আদালত যদি কোনো আদেশ দেয় ডিগ্রি এক্সিকিউশনের ক্ষেত্রে বা আদালতের কোনো আদেশ এক্সিকিউশন করার জন্য, তাহলে এটা সরকারের অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, দপ্তর আছে, সবাই আদালতের আদেশ পালন করতে বাধ্য থাকবে। এটা হলো 94 এ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই একটা এমসিকিউ পরবর্তী পরীক্ষার জন্য। 94 এ, হ্যাঁ, এটা পড়েন। হ্যাঁ, 94 এ নাই, আপনার বই পুরনো বই, এই জন্য নাই। এখানে ইয়ে করেন, পরে এটা ওই নেট থেকে নিয়ে এখানে লিখে দিবেন 94 এ অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ, যাদের আছে ভালো, যাদের নাই নাই। কি সিএসসি বই? হ্যাঁ, সেটা পড়তে পারেন। এখন আমরা যেটা পড়তেছি সেটা হলো কি, দেওয়ানি আদালতকে, দেওয়ানি আদালতের আদেশ এক্সিকিউট কার্যকর করার ক্ষেত্রে আপনার সকল অন্যান্য প্রতিষ্ঠানগুলো কি করবে? সহযোগিতা করবে। ক্লিয়ার? আচ্ছা, বাধ্য থাকবে তারা। এরপরে 95, 95 তে পড়ে দেখেন তো এরকম ইয়া পেয়েছি কিনা আমরা। ইনজেকশনের ক্ষেত্রে মনে আছে কিনা যে 10,000 টাকা পর্যন্ত কি করতে পারে? জরিমানা করতে পারে। আচ্ছা,
95। মানে একটা মামলা যদি কোনো একটা পক্ষ ব্যর্থ হয়, ব্যর্থ হয়ে দেখা গেল যে ওই পক্ষে একটা ইনজেকশনের আদেশ হাসিল করছে, আর মূল মামলায় সে হেরেছে, তাহলে আদালত তাকে সর্বোচ্চ কত টাকা কষ্ট করতে পারে? 10,000 টাকা। এরপরে আসেন আপিল। আপিল আলোচনা করছিলাম 96। আপিল ফর অরিজিনাল ডিগ্রি অর্ডার কত? আচ্ছা, তাহলে আপিলের ক্ষেত্রে আমাদের দুটো বিষয়, একটা হচ্ছে অর্ডারের বিরুদ্ধে আপিল, আর একটা হচ্ছে সেকশনের বিরুদ্ধে আপিল। কথাটা বুঝছি না বুঝি নাই? সেকশনের অর্ডার আর অর্ডারের অর্ডার বুঝছি। আচ্ছা, অর্ডারের অর্ডার কোন আদেশের বিরুদ্ধে মানে আপিল করা যাবে, এইটা বলা আছে 43-এ। কে কে বুঝি নাই কথাটা? আচ্ছা, আর সেকশনের আদেশের বিরুদ্ধে কখন করা যাবে, এইটা বলা আছে আপনার হচ্ছে গিয়ে 104-এ। সেকশন 104 পড়েন। আমি এটা খুবই সহজ একটা বিষয়। অর্ডারটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সেকশনের অর্ডার, আর একটা হচ্ছে কি অর্ডার অর্ডার। অর্ডার অর্ডার মানে কি, ধরেন আপনি আরজি সংশোধনের একটা দরখাস্ত দিচ্ছেন, এই যে আরজি সংশোধনের উপর একটা আদেশ হবে, হয় মঞ্জুর হবে না হয় না মঞ্জুর হবে। এই আদেশটা হবে কিসের অধীনে? অর্ডার 6, রুল 17। আরজি সংশোধন, জবাব সংশোধন একই, অর্ডার 6, রুল 17। তাহলে এই অর্ডারটা কিসের অধীনে হচ্ছে? অর্ডারের অধীনে। আর এই যে ধরেন 35-এর এতে আমরা দেখছি না, 35 এতে কস্ট করে কম্পেনসেটরি কস্ট, তাহলে ধরেন 15,000 টাকা কস্ট করছে, এইটা কি সেকশনের অর্ডার। আবার 95 ধারে দেখছি কি কস্ট, দেখছি না 10,000 টাকা কস্ট করতে পারে, একটু 95 ধারে পড়েছি না? তাহলে এই আদেশটা কিসের আদেশ? সেকশনের আদেশ। আর এগুলো অর্ডার থেকে আপিলের উত্তর দিই, তাহলে কোন অর্ডার থেকে হবে এটা 43-এ বলা আছে, তালিকাটা দেওয়া আছে। আর সেকশনের ক্ষেত্রে কোনটা কোনটা, এটা 104-এ বলা আছে। এবার ক্লিয়ার? ওকে। এখন আসেন আপিল ফর অরিজিনাল ডিক্রি। ডিক্রি তো আমরা বুঝেছি না বুঝে যাই? ডিক্রি কি ফাইনাল অ্যাডজুডিকেশন, এটা আমাদের সংজ্ঞায় দেওয়া আছে। আবার ডিক্রি কিভাবে প্রস্তুত করতে হয় এটা আমাদের আদেশ 20-এ বলা আছে। তাহলে এটা হলো অরিজিনাল ডিক্রির বিরুদ্ধে আপিল, সেটা হবে কত ধারা অনুযায়ী? 93 ধারা অনুযায়ী। তবে যেখানে কম্প্রোমাইজ ডিক্রি, মানে কম্প্রোমাইজ মানে কি, কনসেন্ট অফ দ্য পার্টিস, 23 আপনার আদেশ 23 অনুযায়ী যেটা হয়, ওইটার বিরুদ্ধে কি হবে না, কোনো আপিল হবে না। ক্লিয়ার? এরপরে 97 ধারা বলছে আপিল ফরম ফাইনাল ডিক্রি হয়, নো আপিল ফরম প্রিলিমিনারি ডিক্রি। প্রিলিমিনারি ডিক্রির যে পয়েন্ট, ওই পয়েন্টের বিরুদ্ধে যদি আপনি আপিল না করেন, তাহলে ফাইনাল ডিক্রি, ডিক্রি ফাইনাল হওয়ার পরে ওই পয়েন্টে আপিল করা যাবে না। কে বুঝে নাই কথাটা? ফাইন। আর কে বুঝে নাই? আচ্ছা, প্রিলিমিনারি ডিক্রি হয় অনেকগুলো মামলাতে, যেমন মুসলিম প্রিয়ামশনের ফকসুফা মামলায় কি হয়? প্রিলিমিনারি ডিক্রি হয়। বুঝছেন না বুঝেন নাই?
প্রিলিমিনারি ডিক্রি হলো প্রাথমিকভাবে আপনার অধিকারটা আদালত নির্ধারণ করে দিচ্ছে। এই প্রাথমিকভাবে অধিকার নির্ধারণ করার পরেও কিছু কাজ থেকে যায়। ওই কাজটা যখন সম্পূর্ণ করা হয় তখন এটাকে ফাইনাল করে। বুঝছেন? এই আমি বলতেছি আর আপনি লিখতেছেন, তাহলে আপনি কেমন বুঝবেন? প্রিএমশন মামলা বুঝেন? প্রিএমশন মামলা, অগ্রক্রয়ের মামলা, যেটা বলে টাকা দাখিলের মামলা, গ্রাম বলবে, এটা বুঝেন? এইটা দুই ভাবে হয়, একটা হলো রাষ্ট্রীয় আইনে আর একটা সরিয়া আইনে। এইটা জানেন না জানেন না? হ্যাঁ, একটা স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্ট অথবা নেট অ্যাক্ট, নন এগ্রিকালচারাল এন্ড টেনান্সি অ্যাক্ট, এইটাই হয়। আর এর বাইরে হয় হলো মুসলিম শরিয়া আইন অনুযায়ী, যেটাকে বলে হক সুপার। এই কথাটা কে কে বুঝি নাই? বুঝছেন? এখন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং হুকুম দখল আইন, স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনান্সি অ্যাক্টের অধীনে করলে কিভাবে করতে হয়? এটা করলে আগে টাকা জমা দিতে হয়, ক্ষতিপূরণ সহ আগে টাকা জমা দিতে হয়, এবং নির্ধারিত তামাদির মেয়াদ আছে। হক মামলায় আছে, হক মামলায় আগে টাকা জমা দিতে হয় না। বুঝছেন? তার মানে কি, আপনার অধিকার যদি আগে নির্ধারিত হয়ে যায়, আপনার ভাই আরেকজনকে জমি বিক্রি করছে, আপনি ওই জমিটা ক্রয় করার জন্য মুসলিম আইনে হস্তক্ষেপ করলেন, আদালত আপনার পক্ষে রায় দিল, তাহলে রায় দিলে কি বললে, টাকা জমা দিতে বলবে না আগে, নাকি এককালীন বলে দেবে যে তো এই জমি মালিক এখন থেকে তুমি, বলবে? এই জন্য এই যে প্রথম যে আদেশটা দিল এটা হলো প্রিলিমিনারি ডিক্রি। কখন ফাইনাল করবে? যখন টাকা দেওয়া হবে। বুঝছেন না বুঝেন নাই? এরপরে ফাইনালে আরো বিষয় আছে, টাকা জমা দেওয়ার পরেও আপনার একটা কাজ থাকবে, যে কাজ কি, যে ধরেন জমি বিক্রি করছে দখল আর একজন, আপনার আবার দখল বুঝিয়ে নেওয়ার প্রয়োজন থাকতে পারে। তাহলে এখানে মানে কোনটা পড়তে গিয়ে এতগুলো কথা বললাম, আমি যদি ভুলি। ও হ্যাঁ, যেখানে বলছে যে 97 ধারা, 97, যেখানে বলছে যে প্রিলিমিনারি ডিক্রির বিরুদ্ধে যদি কেউ আপিল না করে তাহলে ফাইনাল ডিক্রি বিরুদ্ধে কি করতে পারবেন? আপিল করতে পারবেন। এটা বলছে কোন পয়েন্টে? ধরেন একটা বাটোয়ারা মামলা, বাটোয়ারা মামলা বুঝেন না, বন্টনের মামলা, বন্টনের মামলায় আহ, আপনি একটা মামলা করলেন, আদালত প্রথমে আপনাকে অংশ কেটে দিবে যদি আপনি পান। আপনি চাইছেন 1 একর সম্পত্তি, আদালত বলল যে আপনি মূলত 53 শতাংশ সম্পত্তি পাবেন, তাহলে আপনি গেছেন বন্টন চাইতে, শুধু অংশ চাইতে না। ওই 53 যাই পাবেন, কোন জায়গাতে পাবেন এটা নির্ধারণ করে দিতে হবে কার? আদালতের। তাহলে এখন আদালত আপনাকে প্রথমে 53 দিচ্ছে, দেওয়ার পরে আপনি আসছেন এখন তাহলে ডিগ্রি ফাইনাল করেন। ওই যে 53 দিচ্ছে, 53টা কি? প্রিলিমিনারি ডিগ্রি। কেন, কোন জায়গাতে ভোগ্যদখল করবেন এটা তখন আদালত নির্ধারণ করে দেয় নাই। দেওয়ার পরে পক্ষদের বলে তোমরা আপোষে বন্টন করে নাও। যদি বন্টন না করতে পারে তখন আবার আদালতের কাছে আসে, আদালত বন্টন টন্টন করে দেয়। এইটা চূড়ান্ত হইলে তার উপরে হয় চূড়ান্ত ডিগ্রি। বুঝছেন? এখন বলছে কি, যে প্রিলিমিনারি ডিগ্রির বিরুদ্ধে যদি আপনি আপিল না করেন তাহলে চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন না। আর চূড়ান্ত ডিগ্রি দিচ্ছে তখন আপনি করতে পারবেন না যে আমার 53 কেন দিচ্ছে। কারণ আপনি যদি আপিল করার থাকে যে 53 না আমি 60 পাবো, তাহলে ওই যখন 53 দিচ্ছে তখনই করার কথা ছিল। হ্যাঁ, কিন্তু যখন 53 দিছে, চূড়ান্ত হয়ে গেছে, তখন ওই 53 পয়েন্টে পারবেন না। বলতে পারেন যে ঠিক আছে 53 দিছে কিন্তু আমাকে ভালো জায়গা দিয়ে দেয়নি, ওই পয়েন্টে পারবেন, কিন্তু অংশের পয়েন্টে পারবেন না। বুঝছেন? এইটা হলো 97 ধারা। অংশ 53 শতাংশ, এটার বিরুদ্ধে আপনি বলতে পারবেন, এটার বিরুদ্ধে করলে কখন করতে পারতেন? ওই প্রথম, এটাই বলতো যে প্রিলিমিনারি ডিগ্রি পয়েন্টে যদি আপিল না করেন তাহলে ফাইনাল ডিগ্রিতে গিয়ে আপিল করা যাবে না, ওই পয়েন্টে করা যাবে না, অন্য পয়েন্টে করা যাবে। সাহাব বলে। বুঝতে পারছেন? আচ্ছা, 98 ধারাটা নিজেরা পড়েন তো।
মানে ইকুয়ালি ডিভিডেড হয়ে গেলে আরেকজনের কাছে যাবে, এইটা হলো বিষয়। আর 99 যারা হচ্ছে, দেখেন আমাদের সিভিল মামলায় পক্ষদোষী দুষ্ট থাকে অনেক সময়, মামলা পক্ষদোষী দুষ্ট মানে নেসেসারি পার্টি বলা হয়, এরা প্রয়োজনীয় পক্ষে। তো যাদের উপস্থিতি দরকার তাদের যদি উপস্থিত না করেন তাহলে মামলায় আপনাকে ডিগ্রি দেওয়া যাবে না। আচ্ছা, এখন আপিল আদালতের কি কি কাজ আছে, আপিল আদালত করে কি বলেন তো? আমরা এখন পড়তেছি কি, আপিল করতেছি না? আপিল আদালত করে কি? একটা রায়ের বিরুদ্ধে আপনি আপিল করছেন, কি কি করতে পারে এটা জানানো আছে? নাই। ফাইন, 107 পড়েন। হুম, পড়েন, আপিল আদালতের ক্ষমতা পড়েন। একটা মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে দিবে মানে কি? মানে সাবঅর্ডিনেট কোর্টের সিদ্ধান্ত সঠিক হোক বা না হোক, যেটাই হবে ওইটার ব্যাপারে সে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেবে। এই একটা। 2 নম্বর হলো টু রিমান্ড এ কেস। এই রিমান্ড মানে মারপিট করা না, পুনর্বিচারে পাঠানো। ঠিক আছে? এরপরে দেখেন টু ফ্রেম ইস্যুস এন্ড রেফার দেম ফর ট্রায়াল। যদি মনে করে যে সাবঅর্ডিনেট কোর্ট ইস্যু ফ্রেম ঠিক হয় নাই, তাহলে বলবে ইস্যু ফ্রেম করে দিচ্ছি, যাও এখন নতুন ভাবে ওই ইস্যুর আলোকে কি করো, বিচার করো, ট্রায়াল করো। আচ্ছা, টু টেক এডিশনাল এভিডেন্স অর রিকোয়ার দেম রিকোয়ার্ড সাচ এভিডেন্স টু বি টেকেন। নিজে অতিরিক্ত সাক্ষী দিতে পারে অথবা অতিরিক্ত সাক্ষী নেওয়ার জন্য নির্দেশ দিতে পারে। কোনটা? না, এগুলো কিছু করবে না, হয় ওই রিমান্ডে পাঠাইবে, আর নাইলে ওই আপনার ইয়া করে দেয়, নিষ্পত্তি করে দেয় যে আদেশ থাকবে অথবা থাকবে না, এইটা। এই সাক্ষী নেওয়া এগুলো করেন। ওই দুইটা অর্থ আছে। কোন দুইটা? হ্যাঁ, চূড়ান্ত নিষ্পত্তি করি, রিমান্ডে পাঠাতে সমস্যা কি? ওটা বেআইনি, ওটা তো বেআইনি না। বুঝছেন? এইটার সাথে 99 ধারার সম্পর্ক কি? 99 ধারা যে মামলা পুনর্বিচারে পাঠানো, এরপরে আবার মানে টু ডিটারমাইন কেস ফাইনালি মানে কি হয়, আগের আদেশ রাখবে, আর না হলে আগের আদেশ কি করবে, রিভার্স করবে। রিভার্স করবে বলছে যে ছোটখাটো ত্রুটির কারণে, ছোটখাটো ত্রুটির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না। যদি দেখে যে কথার কথা আপনার একটা পক্ষ বললো স্যার এই জায়গায় একটা ত্রুটি হয়েছে, আপিল আদালত দেখবে যে ওই ত্রুটি হয়েছে, ঠিক আছে, ভালো কথা। ওই ত্রুটি যদি না হইতো তাহলে সিদ্ধান্তের কোনো পরিবর্তন হচ্ছে হইতো কিনা, বোঝা গেছে না জানি? মানে ধরবে, ধরবে যে বলে স্যার এই মামলা এক্সকে এই মামলা পক্ষভুক্ত করে না, এটা একটা ত্রুটি। এখন আবার দেখবে যে এক্সকে করলে রায়ের পরিবর্তন হইতো কিনা। আমি বুঝতে পারছি না পারিনি। এখন তাহলে 99 যারা পড়ে, বুঝলে পড়ে, না বুঝলে আবার বুঝাবো। সিদ্ধান্তের কিছু চেঞ্জ আসবে তাহলে ওই ত্রুটি, ওই ত্রুটি বিবেচনায় আসবে না। মিস জয়েন্টার আর খুব সহজ। নন জয়েন্টার মানে যারে করার দরকার তারে করেন নাই, এটা হলো নন জয়েন্টার। আর মিস মানে কি, দরকার নাই করে ফেলছেন। বুঝছেন? হ্যাঁ, করেন নাই। এটা হলো নন জয়েন্টার। ঠিক আছে? আচ্ছা, 99 যারা বুঝছেন?
আচ্ছা, তাহলে দেখেন মানে ধারাবাহিকভাবে সেকশন কভার হচ্ছে এখন। ওকে, আপিল আদালতের ক্ষমতা কি? আচ্ছা, 107-এ। এখন এই এই মানে আপনার একটা হলো অর্ডারের বিরুদ্ধে আপিল, আর একটা হলো কি অরিজিনাল ডিক্রির বিরুদ্ধে আপিল। অর্ডারের কোন কোন অর্ডারের বিরুদ্ধে আপিল হবে লিস্ট কোথায় দেওয়া আছে? 43-এ। আর অরিজিনাল ডিক্রির বিরুদ্ধে আপিল কোথায় আছে? 41-এ। 41-টা বের করেন। করছেন? আচ্ছা, এখন মূল মামলা যেরকমের, খেয়াল করেন, মূল মামলা যেরকমের আপনার বাদীর অনুপস্থিতিতে খারিজ হয়, আপিল ও অ্যাপিলেন্টের অনুপস্থিতিতে কি হয়? খারিজ হয়। আবার একতরফা যদি আপিলে ডিক্রি হয়ে যায়, মূল মামলা যেরকম সেটা সেট করা যায়, আপিলেও একতরফা আপিল হয়ে গেলেও সেটা সেটের বিধান আছে। আচ্ছা, এখন আগে আমরা ওই আপিল আদালতের ক্ষমতাগুলো মিলিয়ে নিই। প্রথমে কি ছিল? টু ডিটারমাইন এ কেস ফাইনালি, নাকি? আচ্ছা, আরটা কি? পূর্ণ বিচারের জন্য পাঠানো। 41-23 দেখেন, রিমান্ড অফ কেস বাই অ্যাপিলেট কোর্ট। হুম, 23। হুম, 41-23। কি লেখা? মানে কি রিমান্ড অফ কেস, এইখানে বলা আছে কোন সময় রিমান্ডে পাঠাতে পারবেন, বুঝছেন? এরপরে আর একটা ছিল কি, টু ডিটারমাইন এ কেস ফাইনালি 24 সেকেন্ড, ফায়ার এভিডেন্স অন রেকর্ড ইজ সাফিসিয়েন্ট। নথিতে যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত থাকে তাহলে একটা মামলা কি করবে? চূড়ান্তভাবে নিষ্পত্তি করবে। বোঝা যায়? আচ্ছা, আর কি ছিল? কখন ইস্যু গঠন করবে, আর ইস্যু গঠন করে ট্রায়ালে পাঠাবে। 25, ফায়ার অ্যাপিলেট কোর্ট মে ফ্রেম ইস্যু এন্ড রেফার দেম ফর ট্রায়াল। এরপরে একটা কি ছিল? কখন অতিরিক্ত সাক্ষ্য নেবে, নাকি? 27। ঠিক আছে, এটা জেনে রাখেন অপরাধী করার সময় যাতে কাজে লাগে। কোন সময় রিমান্ড চাইবেন, কোন সময় বলবেন স্যার ইস্যুটা আপনি ইয়ে করে দেন, নাকি? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, রিমান্ডে গেছিলেন নাকি? হ্যাঁ, কয়দিন ছিলেন? মারছিল? হুম, মানে বের করতে চাচ্ছে, কিছু বলাতে চাচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। 113 রেফারেন্স, রেফারেন্স পড়ছি আমরা অর্ডারের সাথে মিলিয়ে, পড়ছি কিনা? 114 রিভিউ পড়ছি কিনা?
আর 115 রিভিশনের কোনো ইয়া নাই, মনে আছে? আচ্ছা, নাই, অর্ডার নাই। এরপরে আসেন রুল 121 সেকশন। রুলস 121। এই রুলসের অর্ডার নেই, মানে 121 দ্বারা, 121 দ্বারা রুলস, মানে এটার নামই হলো মানে বিধি, রুলস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে যেটা আছে যে সরকার, মানে এই আইন দ্বারা সুপ্রিম কোর্টকে মানে রুল প্রণয়নের, বিধি প্রণয়নের কি দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে। 122 দ্বারা দেখেন, পাওয়ার অফ সুপ্রিম কোর্ট টু মেক রুলস। বুঝছি। এখন আসেন, এই রুল যে তৈরি করবে, একটা রুল কমিটি থাকবে 123 ধারা অনুযায়ী। কি থাকবে? একটা রুলস কমিটি থাকবে। এই রুল কমিটির মেম্বার কারা কারা, এটা নিজেরা একটু পড়ে নিয়ে, এগুলো কঠিন কিছু না। সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটরা থাকবে, তারপরে জেলা আদালতের একজন বিচারক থাকবে। হ্যাঁ, এর মধ্যে আবার ওই যে চেয়ারম্যান নির্ধারণ করে দেবে মানে প্রধান বিচারপতি। আবার বলছে যে প্রধান বিচারপতি নিজে যদি এই কমিটির মেম্বার হয়, তাহলে তিনি প্রধান লেভেল এটার কি হবে, সভাপতি হবেন। এইটা হলো 123 ধারার কথা। 124, কমিটি টু রিপোর্ট টু সুপ্রিম কোর্ট। এই কমিটি সুপ্রিম কোর্টের কাছে একটা রিপোর্ট করবে যে কি কি বিধি সংশোধন করা দরকার। এরপরে হলো এই রুলস টু বি সাবজেক্ট অফ অ্যাপ্রুভাল। এটা রাষ্ট্রপতির অনুমোদন লাগবে, অ্যাপ্রুভাল লাগবে, না হলে এটা আইনে পরিণত হবে না। এরপরে যখন অ্যাপ্রুভাল হবে, তারপরে এটা পাবলিক গেজেটে 127-এ বলছে এটা গেজেট প্রকাশ করতে হবে। হুম, না, এটা তো সুপ্রিম কোর্ট ক্ষমতা দিচ্ছে। এরপর আসেন 132, এক্সেমশন অফ সার্টেন উইমেন ফ্রম পার্সোনাল অ্যাপিয়ারেন্স। এটা মনে হয় পড়াইছি এই ইয়ে পড়ার সময়, কমিশন পড়ার সময়। হ্যাঁ, এক্সেমশন অফ আদার পার্সন 133। এখানেও একটা সরকার গেজেট মানে করে দিবে যে কাদের কাদেরকে সরকার আদালতে আসা থেকে অব্যাহতি দিতে পারে। 135 গুরুত্বপূর্ণ, এক্সেমশন ফ্রম অ্যারেস্ট আন্ডার সিভিল প্রসেস। কোন জাজ, কোন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল অফিসারকে বিচার কাজ করার সময়, বিচার কাজ করতে যাওয়ার সময়, বিচার কাজ করে বাসায় ফেরার সময়, এই সময়ের মধ্যে তাকে সিভিল প্রসেসে গ্রেপ্তার করা যাবে না। ক্লিয়ার? 135টা একটু পড়েন। বোঝা গেছে? আচ্ছা, এরপরে 135-এর এতে, এক্সেমশন অফ মেম্বার্স অফ লেজিসলেটিভ বডিজ ফ্রম অ্যারেস্ট এন্ড ডিটেনশন আন্ডার সিভিল প্রসেস। লেজিসলেটিভ বডিজ, মেম্বার অফ পার্লামেন্ট, এরপর স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এদেরকে কি করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। কখন কখন? যখন পার্লামেন্টের অধিবেশন চলে,
এরপরে যখন ওই মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং, ওই মিটিং এর ক্ষেত্রে আবার আরো অনেক বড় লম্বা ইয়ে দিচ্ছে। কতদিন আগে পরে বলেন? 14 দিন আগে বা 14 দিন পরে এবং মিটিং এর সময়। 135-এর বি, খেয়াল করেন, সাবসেকশন 1 এর ক্লোজ বি। হ্যাঁ, আছে তো। এরপর 137, ল্যাঙ্গুয়েজ অফ দ্য সাবঅর্ডিনেট কোর্ট। সাবঅর্ডিনেট কোর্টের ভাষা কি হবে? এখানের মধ্যে এই আইন প্রণয়নের সময় যে আদালতের যে ভাষা ছিল সেই ভাষা প্রচলিত থাকবে, এবং সরকার চাইলে নির্ধারণ করে দিতে পারে যে এইখানকার এই ভাষাটা হবে। যেমন সাবসেকশন 2 দেখেন, দ্য গভর্নমেন্ট মে ডিক্লেয়ার what shall be the language of any such court and in what character applications to and proceeding in such courts shall be written। এটা জাস্ট আমি আছে আদালতের ভাষা নির্ধারণ করবে কত ধারা অনুযায়ী, এমসিকিউ যেহেতু 137 ধারা অনুযায়ী। 139, oath on affidavit by whom to be administered। এই যে আমাদের বিভিন্ন জায়গায় আছে না যে এই দরখাস্তটার সাথে কি লাগবে? এফিডেভিট লাগবে। এই এফিডেভিটটা আপনি কার সামনে দেবেন? কোর্ট বা ম্যাজিস্ট্রেট অথবা সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োজিত এমন কোন অফিসার। 139 যারা পড়েন। এরপরে আসেন 144, সরি 142, অর্ডার্স এন্ড নোটিস টু বি ইন রাইটিং। মুখে মুখে আদেশ দিলে হবে না, লিখিত হতে হবে। হুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন 144, রেস্টিটিউশন। এটা মনে হয় জানেন আপনারা, প্রত্যর্পণ মানে কি? পূর্বের অবস্থায় ফিরে আনা। তো এটা এটা মানে আমাদের ইয়া নাই। এরপরে আসেন আপনার হলো 148, এনলার্জমেন্ট অফ টাইম, খুব গুরুত্বপূর্ণ। মানে কি? আইনে, এই আইনে বা এই কোডে যে সময় দিয়েছে আছে না, এই কাজের জন্য এতদিন সময়, আদালত চাইলে ওই সময়টা কি করতে পারবে? বৃদ্ধি করতে পারবে। বোঝা গেছে না? যায় না? বিভিন্ন জায়গায় বলা আছে না যে এইটা, এই যেমন একটু কি করছিলাম, ইন্টারভিউ কয়দিন? 10 দিন। আদালত চাইলে কি করবে? জবাব দাখিলের জন্য কয়দিন? 30, 60। আদালত চাইলে আরো বাড়াই দিবে। কোন ধারার ক্ষমতা বলি? 151 না বলুন, এই স্পেসিফিক বলা আছে 148। এনলার্জমেন্ট অফ টাইম কত? 148। হ্যাঁ, মেঘধারা 89। কি কি? হ্যাঁ। এরপরে আসেন 151, এইটা আর পড়াবো কি? এত বহুত পড়ছে জীবনে, এপিসি শুরুই তো এটা দিয়ে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আরো দিকে ভাই। আচ্ছা, আপনাদেরকে রেট জুডিকারের সাবজেক্ট পড়াইছি না? পড়াইছি তো? 10 পড়াইছি নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে আমি চিন্তা করতেছি যে বাদ রাখলাম কি। হ্যাঁ, হ্যাঁ, করা যাবে না।
করাচ্ছে তো, করা যাবে না বুঝবেন কেমন, না করলে বুঝবেন আপনি? করার পরে না হয় চল মানে এটা আইনে বাধা, যে না এখন আর এটা চলবে না। আর আগেটা কি স্টে থাকবে, পার্থক্য কি, একটা খারিজ হয়ে যাবে আর একটা স্টে থাকবে। কে বোঝে না এই কথাটা? আপনি বলেন যে করা যাবে না, ধরেন আমি কেমনে জানবো যে এই এই সেম বিষয়ে আর একটা মামলা নিষ্পত্তি হয়ে গেছে? মানে করার পরে না অপরপক্ষ আইসে ধরুন বলবে যে এই ঘটনা এই এই হ্যাঁ কি, যেই মামলার ইস্যু আগে গঠন হবে সেইটা আর চলবে, আর পরে টেস্টে থাকবে সাবজুডিস, বুঝছেন? টেস্টে থাকবে, আপনার ইয়ে করতেছে না। আর রেড জুডিকাটা কি, মামলা যে মামলা করতে পারবে না এমনি ঠেকাবেন কেমনি, করে তো ভালাইছে, বোঝা গেছে? যখন ধরা পড়বে যে সেম বিষয় কি হয়েছে, আগে নিষ্পত্তি হয়েছে, তখন বলবে যে যাও খারিজ। হ্যাঁ আচ্ছা, এরপরে 152 নিশ্চয়ই পড়িয়েছি, এই আপনার অ্যামেন্ডমেন্ট অফ জাজমেন্ট এন্ড ইয়া, এটা ওই যে ডিগ্রি ইয়ার সময় পড়াইছি। আর 53 কি, জেনারেল পাওয়ার এস টু অ্যামেন্ডমেন্ট, এটা বুঝেন? 153টা কি, এটা কি? আচ্ছা আমি বলি, আমরা আরজি সংশোধন করি কত ধারায়? আরজি অর্ডার 6 রুল 17 ধারা না রুলে। আচ্ছা, এখন ধরেন আপনার এটা নিষেধাজ্ঞার দরখাস্ত, নিষেধাজ্ঞার দরখাস্ত গুরুত্বপূর্ণ না? আপনি শিডিউল ভুল দিয়েছেন, এটা কি দরকার, সংশোধন করতে হবে না? কিভাবে সংশোধন করবেন? এটা কি প্লিডিং? তাহলে এই যে 153 বিভিন্ন প্রসিডিং যে সংশোধন করবেন, এটা হলো 153 ধারা। না, প্রসিডিং সংশোধন। এই তো শেষ দিদি। এখন কি এটা কিছু করার আছে? আমি আপনার হচ্ছে মানারাত ইন্টারন্যাশনালে পড়াচ্ছি, আজকে পর্যন্ত 21টা ক্লাস নিয়েছি। শেষ কি সবাই মাত্র আমরা ইসে আছি, ইস্যু, ইস্যু পড়াই না। হ্যাঁ, ইস্যু গঠন নিতেছে, বুঝতে পারতেছেন? ওইটা আর এইটা তো এক জিনিস না। হ্যাঁ, না মামলা ইস্যু, মামলা না করে ইস্যু গঠন হয়? আমরা তো করে ফেলছি, মামলা তো চলতেছে আমাদের এইখানে। শেষ হবে, আরো 14টা ক্লাস নিব। মানে টার্গেট যে যখন বের হবে, তাতে মনে করেন সে বাইর হওয়ার পরে যদি বুঝে, মানে যেখানে যাবে বুঝবে যে না সিটিসি পড়ে আসছে। এখন আমরা যে কিছু সেকশন বাদ দিয়ে ইয়ে রাখছি না, সবকিছু জায়গা থেকে এক্সিকিউশন, জারি, জারি বিষয়ে একটু কথা বলি, টাকা হয়েছে? আচ্ছা, জারির বিষয়টা কি, বারবার উদাহরণ দিচ্ছিলাম না, মেম্বার খালি করে দিছে যে ওরে 15 মণ ধান দাও, মনে আছে? বলছিলাম, আবার কার কাছে দেবে? মেম্বারের কাছে দেবে, ধান তো দেয় নাই, আদায় করে দেন। ঠিক তেমনি কোর্ট যখন আমাকে রায় দিল, অপরপক্ষকে বললো তুমি এটা করো, ও যখন করলো না, তখন কার কাছে আসবে? কোর্টের কাছে আসবে, একটা দরখাস্ত দিবে। এই প্রক্রিয়াটা হচ্ছে এক্সিকিউশন। তবে সব মামলায় এক্সিকিউশন হবে না, বুঝতে পারছেন? সিম্পল ডিক্লারেশনের মামলায় কি হয় না, এক্সিকিউশন হয় না। না আপনি চাইছেন ঘোষণা যে আমি একটা ভালো মানুষ, এই মর্মে ঘোষণা দিয়ে দিন, আমি দিয়ে দিছি, এখন আপনার বউ মানতেছে না যে ভালো মানুষ, পরে এসে আদালতের কাছে যদি বলেন যে এই এই মানাই যায়, পরে না তুমি তো এটা চাও নাই। আমি বুঝেছিলাম না যে একটা মামলা আর্জিটা এমন ভাবে তৈরি করতে হবে যত চাওয়া সব যেন একজন, তাহলে আপনি তো এই সময় চান নাই, আপনি যদি খালি খালি ঘোষণা, আমি দিয়ে দিলাম আমি খুব ভালো মানুষ। এখন কেউ যদি না মানে, এই মানানোর দায়িত্ব আদালতের না। আর যদি বলতেন যে আমি ভালো মানুষ, এইটা যেন এই এলআরডিসির কোচিং এ যারা ক্লাস করে সবাই মানে, তাহলে আমরা তাদেরকে মানতে কি করতে পারতাম, বাধ্য করতে পারতাম।
হ্যাঁ, এখন আমরা গল্পের ছলে যে জিনিসটা এই জনাব, হ্যাঁ আচ্ছা, এখন আমরা যেটা করব, এক্সিকিউশনটা কিভাবে হবে? আমাদের 2025-এ এখানে একটা সংশোধনী এসেছে। সংশোধনী হলো, আগে কি ছিল এটাকে বুঝুন। এক্সিকিউশনের জন্য আপনাকে আলাদা একটা দরখাস্ত করতে হতো, মানে আলাদা একটা মামলা। বোঝা গেছে নাকি জানি না? আলাদা একটা মামলা করতে হবে, জারি মামলা। একটু বের করেন, অর্ডার 21 বের করেন। 10-11 একটু পড়েন দেখি, তাহলে বুঝবেন কেমনি। এটা কিন্তু আমরা শুধু এখন আপনাকে ইয়ে করে দিব, কি বলে, এই কোনটা কোনটা করতে হবে, এই প্রক্রিয়াটা আমি বলে দেবো শুধু। হ্যাঁ 21 দেখেন। 10, অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন, জারির জন্য আবেদন। ক্লিয়ার? এই প্রক্রিয়ার আকারে, মানে আমরা দেখেন সিপিসিটা কি বুঝতে পেরেছেন, একটা মামলা শুরু থেকে শেষ বিভিন্ন ওয়েতে আমরা ইয়ে করছি। জারি মামলাটা এরকমই। জারির জন্য কি করতে হবে? অ্যাপ্লিকেশন করবেন। 10-এ বলা আছে, দেখেন পড়েন, কিছু একটা পড়েন, না পড়লে কেমন হবে? তাহলে আমাকে ডিগ্রি এক্সিকিউশনের জন্য কোর্টে একটা আবেদন দিতে হবে। কোন কোর্টে দিব? যেই কোর্ট ডিগ্রি দিয়েছে, ডিগ্রি প্রদানকারী কোর্টে। আর একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে কোর্ট ডিগ্রি দিয়ে এই ডিগ্রিটা এক্সিকিউট করার জন্য অন্য একটা কোর্টের নিকট পাঠাতে পারে। এই জন্য এখানে বলেছে যে কোর্ট ডিগ্রি দিয়েছে, অথবা যদি অন্য কোনো কোর্টে ডিগ্রি এক্সিকিউশনের জন্য পাঠিয়ে থাকে, তাহলে সেই কোর্টে কি দেব? দরখাস্ত দেব। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখেন 11, ওরাল অ্যাপ্লিকেশন, মৌখিক আবেদন। কোন মামলায়? আগে দেখেন, পরে সব মামলায় ওরাল অ্যাপ্লিকেশন করা যায় না। ডিগ্রি ফর দ্য পেমেন্ট অফ মানি, টাকার মামলা, মৌখিক আবেদন করলে হবে। ক্লিয়ার? আচ্ছা, আর অন্য মামলা কি করতে হবে? লিখিত আবেদন। এখন দেখছেন লিখিত আবেদনে কি লাগবে, এই তালিকা দেওয়া আছে। নেম অফ দ্য সুট, নেম অফ দ্য পার্টিস, দ্য ডেট অফ দ্য ডিক্রি। এই জাতীয় জিনিস কিসে থাকবে? দরখাস্তে থাকবে। বোঝা যায় কথাগুলো? আচ্ছা, সময় পেলে আমি একটু খুব ইয়ে করতে পারতাম, মানে মানে ডিক্রি এই চ্যাপ্টারটার মধ্যে অনেক ভয় পাই আসলে। ভয় পাওয়ার কিছু না, সব থেকে সহজ একটা চ্যাপ্টার। তাহলে দরখাস্ত করবো, এ পর্যন্ত বুঝছি। এরপরে দরখাস্তে আমাকে উল্লেখ করতে হবে যে আমি কোন প্রক্রিয়ায় এই ডিগ্রি এক্সিকিউশনটা চাই। বুঝলেন মনে কথা? হ্যাঁ বলুন। হ্যাঁ। কোন প্রক্রিয়ায় আমি এই ডিগ্রির এক্সিকিউশনটা চাই, সেই প্রক্রিয়ার চারটা এখানে দেওয়া আছে দেখেন। যেতে যেতে, বাই দ্য ডেলিভারি অফ প্রপার্টি স্পেসিফিক্যালি ডিক্রিট, মানে আমি আমার সম্পত্তিটা দখল চাই কিনা। যদি আমার দখল উদ্ধারের হয়, মানে খাস দখলের মামলা হয়, তাহলে আমার কি দরকার, টাকা না ওই সম্পত্তিটা? তাহলে এই একটা ওয়ে হইতে পারে যে আমার ওই সম্পত্তিটা আমার বরাবর কি করেন, হস্তান্তর করে দেন, ডেলিভারি দেন। 2, আচ্ছা, বাই দ্য অ্যাটাচমেন্ট আসেন, আস্তে আস্তে আমরা দেখি। বাই দ্য অ্যাটাচমেন্ট এন্ড সেল, অর বাই সেল উইদাউট অ্যাটাচমেন্ট অফ এনি প্রপার্টি। সেল কেন করবো? উত্তর পাইছেন? উত্তর পাইছেন? আচ্ছা, তাহলে মানে যে হলো দায়ী, যার বিরুদ্ধে ডিক্রিটা করা হয়েছে, তার সম্পত্তি বিক্রি করে টাকা আদায়ের মাধ্যমে। আচ্ছা, 3 নম্বর, বাই অ্যারেস্ট এন্ড ডিটেনশন ইন সিভিল প্রিজন, তাকে দেওয়ানি কারাগারে আটক রেখে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে কি, বাই অ্যাপয়েন্টমেন্ট অফ এ রিসিভার। এটা কিন্তু প্রায় দিনই বুঝেছি যে কোন ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার প্রয়োজন হতে পারে। এরপর আছে আদারওয়াইজ অ্যাজ দ্য নেচার অফ দ্য রিলিফ গ্রান্টেড,
অথবা অন্য যে কোনো পদ্ধতি হইতে পারে যেটা মামলার নেচার অনুযায়ী ওই রিলিফটা চায়, তাহলে আমাকে এটা বলতে হবে। ক্লিয়ার? এবং তো বুঝছি। এখন যাই সেকশন গুলো একটু দেখে গেছি। হুম, সেকশন 36 আছে, 36। আচ্ছা, হ্যাঁ, the provision of this code relating to the execution of decree shall, so far as they are applicable, be deemed to apply to the execution of order। কারণ অর্ডারের এক্সিকিউশন হতে পারে, একটা হলো ডিক্রি এক্সিকিউশন, আর কি অর্ডার এক্সিকিউশন। তাহলে এই প্রক্রিয়াটা দুই ক্ষেত্রে প্রযোজ্য হবে। আরো তো পড়বো, মানে এই সেকশন গুলো দুই ক্ষেত্রে প্রক্রিয়া। আচ্ছা, এখন আসেন ডেফিনেশন অফ কোর্ট হুইচ পাস ডিক্রি। তাহলে আমরা খেয়াল করেন, আমরা বলেছিলাম কি কোথায় দরখাস্ত দিব? যে আদালত ডিক্রি দিয়েছে। তাহলে যে আদালত ডিক্রি দিয়েছে সেইটা বলতে কি বুঝায়? এটা কোথায় বলা আছে? সংজ্ঞা, কিসের সংজ্ঞা? ডেফিনেশন অফ কোর্ট হুইচ পাস ডিক্রি। কোন কোর্ট ডিক্রি দিয়েছে এটা ডেফিনেশন কি? ডেফিনেশন হলো যেই কোর্ট দিয়েছে সেই কোর্ট, অথবা যেই কোর্ট দিয়েছে সেই কোর্টের রায় যদি উচ্চ আদালত কি করে রিভার্স করে দেয়। রিভার্স করলেও ওই ডিক্রি এক্সিকিউটিং কোর্ট কোনটা হবে? ওই কোর্টই হবে, মানে আপিল আদালত না। বুঝছেন? আপিল আদালত না। আমি আমারও বুঝি বলছি, ধরেন ইনি সহকারী জজ, ইনি রায় দিচ্ছে, ইনি রায়ে বাদীর মামলা খারিজ করে দিচ্ছে, এর বিরুদ্ধে বাদী কি করছে? আপিল করছে। আপিল আদালত বাদীর পক্ষে রায় দিচ্ছে, ডিক্রি দিচ্ছে। তাহলে ডিক্রি প্রদানকারী আদালত বলতে কাকে বোঝানো হইবে? এই এক্সিকিউশনের জন্য কার কাছে আসবে? এর কাছে আসবে, আপিল আদালতের কাছে। বুঝা গেছে? আচ্ছা, আরেকটা বিষয় বলতে, যদি কখনো কোর্ট মার্জ হয়ে যায়, অনেক সময় এরকম হয় না যে ধরেন দুইটা কোর্ট মিলে এখন একটা কোর্ট নিয়ে গেছে। এই যে এর যে উদাহরণ দিয়ে বুঝি, বাড়ি কি যেন মূলদিনে, মূলদি, ধরে নেন মূলদি নদীগঙ্গুনি এলাকা, মেহেন্দিগঞ্জ কি নদীগঙ্গুনি এলাকা, হিজলাম নদীগঙ্গুনি এলাকা। এখন এই তিনটা মানে উপজেলায় ইউনিয়ন সংখ্যা ছিল এক সময় ধরেন 40টা। নদী ভাঙতে ভাঙতে এখন ইউনিয়ন নেই, আছে 10টা। 10টা ইউনিয়নে কি তিনটা উপজেলা লাগবে শুধু? না, উপজেলা করে ফেলবে কেন? একটা কোর্ট থাকবে কয়টা জানেন? প্রতি উপজেলায় একটা কোর্ট। এখন ধরেন তাহলে মানে হিজলা কোর্ট ছিল আলাদা, মূলদী কোর্ট ছিল আলাদা, মেহেন্দিগঞ্জ কোর্ট ছিল আলাদা, কোর্ট হয়ে গেল একটা। আর হিজলা কোর্টের ডিক্রি কোন কোর্ট এক্সিকিউশন করতে যাবে? এই হিজলা কোর্টটা এখন বাস্তবে নাই। হিজলা কোর্ট কার প্রতি মিলে গেছে? ক্লিয়ার? এটি এখানে 38। কোর্ট বাই হুইচ ডিক্রি মে বি এক্সিকিউটেড। কোন কোর্ট কর্তৃক ডিক্রি এক্সিকিউট করা যাবে? পরে দেখেন, এ ডিক্রি মে বি এক্সিকিউটেড আইদার বাই দ্য কোর্ট হুইচ পাস ইট, যেটা আমরা আগেই দেখছি 37 ধারা অনুযায়ী যেই কোর্ট ডিক্রি দিয়েছে সেই কোর্ট, অথবা অর বাই কোর্ট হুইচ ইট ইজ সেন্ট ফর এক্সিকিউশন। এটা আগেই বলছিলাম যে অন্য আদালতও ডিক্রি এক্সিকিউশনের জন্য আমরা পাঠাইতে পারি। এটা কখন পাঠাই? এটা বলে দিচ্ছি কখন পাঠাই। ধরেন যখন একাধিক জেলায় সম্পত্তি থাকে, দেখছেন পড়াগুলো কেমনে পড়তে হয়। আমরা একাধিক জেলায় সম্পত্তি থাকলে যে কোনো একটা জেলায় কি করতে পারতাম? মামলা দায়ের করতে পারতাম। পুরো সম্পত্তি কি ওই জেলায় হওয়া লাগতো? না। এখন ধরেন আপনি যেই জেলায় মামলাটা করছেন ওই জেলায় ডিক্রি স্যাটিসফাই করার মতো পুরো জমিটা ওই জেলায় নাই, তাহলে সে কি এক্সিকিউট করতে পারবে? পারবে না। সে কি করবে? সে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে, কোন কোর্টে? যেই জেলায় বেশি সম্পত্তি আছে। ক্লিয়ার? এখন 39 দ্বারা পড়েন ট্রান্সফার অফ ডিক্রি। দেখেন হুম, তাহলে এটা এই 39 দ্বারা পরে কি বুঝবেন যে কোন আদালতে এই ডিক্রিটা ট্রান্সফার করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন 42 পাওয়ার অফ কোর্ট ইন এক্সিকিউটিং ট্রান্সফার ডিক্রি।
মানে যেই কোর্টে ট্রান্সফার করলেন তার কি ক্ষমতা থাকবে? মানে আমি তো অরিজিনাল না, তাহলে আমার কাছে পাঠাইছে, আমার আসলে কি অরিজিনালের মতো ক্ষমতা থাকবে? অবশ্যই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, 46 আর 48 করবেন। 46 আর 48, 48 লিমিটেশন বলা আছে যে কতদিনের মধ্যে ডিগ্রি মামলা করতে হবে। 46 এবং 48। এরপরে 50 লিগাল রিপ্রেজেন্টেটিভ, মানে কার বিরুদ্ধে, মানে যার বিরুদ্ধে রায়টা হলো সে নাই, তাহলে তার লিগাল রিপ্রেজেন্টেটিভকে আপনি এই ডিক্রি জারিতে বাধ্য করতে পারবেন কিনা? হুম হুম, এটা একটা আদেশ। হ্যাঁ, এটা আমি দেখবেন তো, মানে ইয়ে করে দিলাম আইনের প্রতিনিধি। এটা কি বলছি যে ধরেন আমার বিরুদ্ধে ডিগ্রি হয়েছে, আমি নাই, তাহলে এই ডিগ্রিটা আমার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে কার্যকর করা যাবে কিনা, তাদেরকে বাধ্য করতে পারবো কিনা, এই একটা বিষয়। এরপরে দেখেন 51 ধারা পড়ে দেখেন তো, 51 ধারা কি আছে? পাওয়ার অফ কোর্ট টু এনফোর্স এক্সিকিউশন। এটা ইস্যু করে আসছে কিনা অলরেডি অর্ডারে, যে কোন কোন পদ্ধতিতে আমি ডিগ্রি এক্সিকিউট করতে পারি, সব মিলে কিনা? 21-11 by delivery of any property, এরপরে কি ছিল? arrest and detention, appointment of receiver, এইগুলো না? আচ্ছা, এরপরে আসেন, তাহলে আমাদের দেখেন তো ভাগ কয়টা হলো ডিগ্রি এক্সিকিউশনের? কয়টা মানে পদ্ধতি পেলাম আমরা? অ্যাটাচমেন্ট এন্ড সেল, অ্যারেস্ট, ক্লিয়ার, অ্যারেস্ট এন্ড ডিটেনশন। এই যে দেখেন 55 ধারা বাইর করবেন, 55 ধারা অ্যারেস্ট এন্ড ডিটেনশন, মানে অ্যারেস্ট এন্ড ডিটেনশন। এখন আপনি কি করবেন? এখন আলাদা আলাদা করে এই চ্যাপ্টারগুলো আলোচনা করবেন যে কিভাবে অ্যারেস্ট করবেন বা দেওয়ানি কারাগারে আটক রাখবেন। এরপরে কি অ্যাটাচমেন্ট, কিভাবে অ্যাটাচ করবেন, এটা হলো 60 তে দেখেন, সেকশন 60 পেয়েছেন? কি লেখা? অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট। আচ্ছা, 50 থেকে 59 পর্যন্ত পাবেন কাকে কাকে অ্যারেস্ট করা যাবে, কাকে অ্যারেস্ট করা যাবে না, এই বিষয়গুলো দেখতে পাবেন। এরপরে আবার অ্যাটাচমেন্টে কি কি অ্যাটাচ করতে পারবেন, কি কি অ্যাটাচ করতে পারবেন না, এগুলো। এরপরে দেখেন 65 ধারা সেল, ক্লিয়ার? তাহলে মোটামুটি কি করলাম, সিস্টেমটা বুঝে দিলাম কিনা? ক্লিয়ার? এই ঠিক সেম পদ্ধতিতে আদেশ 21-এ আপনার ওই যে ইয়া করা আছে না, বুঝলেন? কয়টা পদ্ধতি? রিসিভার নিয়োগ, রিসিভার তো আর এখানে থাকবে না, রিসিভার কতটা পড়া আছে? 40-এ। তাহলে এই আদেশ 21-এ এক্সিকিউশনের কি কি আলোচনা থাকবে? আলোচনা থাকবে আপনার হলো সেল, অ্যাটাচমেন্ট তো এখানে গেল, সে মূলত বেশিরভাগই হলো কি আপনার সেল করে। তো এই ইস্যু আপনার যে সেলের প্রক্রিয়াটা কি, বুঝতে পারছেন না পারেননি? আর হলো অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এই প্রক্রিয়াগুলো কোথায় থাকবে? 21-এ, অর্ডার 21। মোটামুটি একটা ধারণা দিলাম যে এইভাবে আপনাদেরকে পড়তে হবে। সেকশন গুলো বুঝছেন না এবার? মানে এক্সিকিউশনের সেকশন গুলো তো ক্লিয়ার হয়েছে, সেকশন গুলো ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, এখন অর্ডারে গিয়ে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের কাছে হয়তো ইয়ে লাগতে পারে। 21 যান, হ্যাঁ আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশন তো বুঝাইলাম, অ্যাপ্লিকেশন যে আপনাকে কি করতে হবে, হ্যাঁ। এরপরে দেখেন রুল 30 মুড অফ এক্সিকিউশন, মানে পদ্ধতি, ক্লিয়ার? এরপর দেখেন 37 উপরে লেখা আছে অ্যারেস্ট এন্ড ডিটেনশন ইন সিভিল প্রিজন। হ্যাঁ 37
মানে বোঝা যায় সিস্টেম গুলো। এরপরে দেখেন 41 করে লেখা আছে অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি। অ্যাটাচমেন্ট, তাহলে এইখানে কি পদ্ধতি আলোচনা করা হবে, কিভাবে অ্যাটাচ করা হবে। ওকে, আচ্ছা, প্রসিডিং গুলো। এরপরে দেখেন 58 টা খুব গুরুত্বপূর্ণ। এই যে ভুল সম্পত্তি যদি আপনি অ্যাটাচ করেন, মানে আপনি অন্যের সম্পত্তি কি করলেন, অ্যাটাচ করে ফেললেন, তাহলে একটা পদ্ধতি আপত্তি দিবে। আপত্তি দিলে সেটির উপর কি হবে, আবার শুনানি হবে। এই কারণে সিভিল মামলাগুলো আপনার হয়ে যাবে। হ্যাঁ, যে কারণে আবার আমার কমিশন দরকার, যাতে সঠিকভাবে যে কি করতে পারে, অ্যাটাচ করতে পারে। এবারে দেখেন 64 সেল, সেল জেনারেলি পাইছে। এবারে 74 সেল অফ মুভেবল প্রপার্টি পেয়েছেন। 74 সেল অফ মুভেবল প্রপার্টি। 82 সেল অফ ইমুভেবল প্রপার্টি। আর আগে তো দেখলাম কি, সেল জেনারেলি সাধারণ বিক্রি। এবার আবার ভাগ করছে দুইটা, মুভেবল প্রপার্টি বিক্রি আর ইমুভেবল প্রপার্টি বিক্রি। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাস্টে একেবারে এই 97 থেকে 103 পর্যন্ত এই সেলটা কখন আপনার ইয়ে করবে, মানে যেটাকে আপনারা বুঝলেন যারা একটু বয়স্ক আছে, বেশি বয়স্ক না, যে হলে বয়নামা দখল নামের নাম শুনছেন, মানে বয়নামা দখল নাম এরকম বুঝবে, এরকম বুঝবে বয়নামা দখল নাম এইসব ইয়ে আছে। মানে সেলটা যখন একবারে ওই যে অবজেকশন সব মানে শেষ হয়ে যাবে, আর কিছু নাই, তখন এটাকে কনফার্ম করবে, একটা সার্টিফিকেট দেবে, সেল সার্টিফিকেট, যেটা বলে কি বয়নামা। এরপরে ওইটির ভিত্তিতে আপনারা কি বুঝিয়ে দেবে, দখল বুঝিয়ে দেবে। এখন আপনি নিলামে একটা জমি কিনছেন কিনা এর প্রমাণ কি, আপনার বয়নামা থাকবে আর দখলনামা থাকবে। ক্লিয়ার? দখলনামা থাকবে। আর এই যে আমাদের খুলে দিচ্ছি ওকে। আমি আমি যেটা আমি বুঝতে চাই যে একটা এক্সিবিশন নিয়ে একটা মানে ভরসা ছিল না, সেটা মোটামুটি কাছে কেটে গেছে না, একটু পড়লেন ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, এখানে আমরা আরো চাই একেবারে আজকে এসে দখল আমার বইয়ের দিতে চাই। হ্যাঁ, তখন মতো হয়ে গেছে। বাড়ি গাড়ি কর্ম হুম, কোথায় এনআইটের অনলাইন? হ্যাঁ, আপনার প্রপার্টি থেকে ওটা আদায় করে নেবেন। সমস্যাটা হলো যে মানে আপনার যে প্রপার্টি আছে কিনা এটা তুমি যদি জানেন, আবার ওই প্রক্রিয়াটা সাধারণত কার্যকর না, বাট আইনের বিধান হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে, দিতে হবে। এটা কি রূপায়ণ তার, রূপায়ণ কাছাকাছি আছে, রূপায়ণ পাশে পাশে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এটার পর কোন মতো সামনে বড় হাতের বাইরে এই তার জন্য মাঝখান দিয়ে দুটো আলোচনা করছিলেন না, এটা আমি তো সেটা তো মাথায় ঢুকছে মানে তার তো প্রাইভেট আছে এই আপনি তো আপনি বাইরে নিলেন কেন বায়না, আলাদা করতে আরে লোকের সাথে সাথে আমরা পরে ফোন দাও, ফোন দিয়ে
তারপর ঠিক তারপর আছে কি টাইপ বি না মেরে পড়ে মেরুদণ্ডের সমস্যা বাসায় গেছে নজর ভাই ম্যাচ তো নিয়ে গেছে ম্যাচ তো নেওয়া হয়ে গেছে কোথায় বীর মোহাম্মদ ভাই কি আসতেছেন সবাই এখন আপনি ক্লাস করবেন নেক্সট ক্লাস করবেন কালকে তো কালকে তো সবাই প্রস্তুতি রাখবেন কালকে না ইয়ে আছে মানে আপনি প্রস্তুত ছিল সকালে সেটা তো আমার আসতে দেবে আর তো সবাই সিরিয়াস করতে আমাদের স্কুলে ঢুকে কোন পাড়ায় নাই তারপর একটু সমস্যা হচ্ছে ওই বাম পাটি কিডনিতে দুইটা মানে আস্তে আস্তে আসবে কিন্তু ওনার বলতে পারতেছে না সরাসরি উচিত কথা টেস্ট করা অবস্থায় প্রথমে এটা আসলে কি বুঝতেছি না অনেক চেষ্টা করি ওটার হাতে আছে ছবি আছে আছে কিন্তু মোবাইলটা নিয়ে মোবাইল দেখি আমি পাঠাতে বলছি রিপোর্ট অনেকগুলো করছি আর অন্যান্য অর্গানগুলো ফাইন্যান্সের মধ্যে কিন্তু এটাই পাইছে আপনার সমস্যার মধ্যে আছে কি আছে হিউজ এসিডিটি হিউজ এসিডিটি তাহলে আপনারা এন্ডোক্রিন না আসবে এন্ডোক্রিন ক্রিয়া শুরু করবেন এন্ডোক্রিন আরেকটা কমপ্লেন এটা তো এই আমার চলতে থাকে এটা খাওয়ার পর থেকে আমি ঠিক করা দিন যাচ্ছে আর কি ভালো আর এর মধ্যে বন্ধের মধ্যে বাড়ি কিন্তু করেছি ইসিজি করেছি তারপর সমস্যা ষোলো পয়েন্ট 17 ওইটাই নিয়ন্ত্রণ করতে